আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সারা দুনিয়া এখন কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। দুনিয়ায় পরিস্থিতি কোনোভাবে এটাকে আপনি স্বাভাবিক বলতে পারবেন না। মানুষের মধ্যে আতঙ্ক, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে? মানে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুটো দেশ মিলে পরিকল্পনা করে যেভাবে ইরানের উপর অতর্কিতে আক্রমণ তারা শুরু করেছে, এই পরিস্থিতি কিন্তু সারা দুনিয়াকে প্রভাবিত করা অলরেডি শুরু করে দিয়েছে। অনেক জায়গায় তেলের দাম বেড়ে গেছে, অনেক জায়গায় বিমান চলাচল তো প্রায় অর্ধেক বিমান চলাচল বন্ধ। সারা দুনিয়াতে কোথাও কেউ যেতে পারছে না। মধ্যপ্রাচ্যের সঙ্গে আমাদের দেশে বিমান চলাচল প্রায় বন্ধ, দুই একটা জায়গা ছাড়া। এবং কে যে নিরাপদ থাকবে, কে যে নিরাপদ থাকবে না, সেটাও বোঝা যাচ্ছে না। প্রবাসী বাংলাদেশিদের বেশ কয়েকজন, যারা নাকি আপনার সংযুক্ত আরব আমিরাতে ছিলেন, অথবা যারা কাতারে ছিলেন, এরকম বাহরাইনে ছিলেন, এরকম অনেক বাংলাদেশিও মারা গেছে। মানে যুদ্ধটা এখন আর এক জায়গায় থেমে নেই। এই পুরো ঘটনার পেছনে মূল কারিগর কে? কাকে আপনি ভিলেন হিসেবে চিহ্নিত করতে পারেন? এইটা চিহ্নিত করতে কোনো কষ্ট করতে হয় না। ভিলেন ডোনাল্ড ট্রাম্প, ভিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী। এরা হলেন গিয়ে মূল ভিলেন। এরা এই যুদ্ধটা শুরু করেছে, এবং সেই যুদ্ধ এখানে শুরু করা না, এবং এই যুদ্ধের মাধ্যমে তারা এরই মধ্যে অতর্কিত যে আক্রমণটা করা হয়েছে গত 28 ফেব্রুয়ারি, সেই ঘটনায় কিন্তু অলরেডি মানে ইরানের যিনি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি কিন্তু নিহত হয়েছেন। আপনি একটা জিনিস ভাবেন, একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশে যিনি প্রধান, সরকার প্রধান অথবা যিনি ধর্মীয় প্রধান, মানে মূল যে লোকটা পুরো দেশকে যে পরিচালনা করতেছেন, তাকে আপনি বিদেশ থেকে, অন্য একটা দেশ থেকে এসে মানে আপনার আক্রমণ করে তাকে মেরে ফেলবেন, এটা পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্র, কোনো সভ্যতা এটাকে গ্রহণ করতে পারে? কিন্তু এখন কিন্তু তাই হচ্ছে। মানে সভ্যতা যেন নতুন করে লেখা হচ্ছে, যে কোনটা সভ্যতা কোনটা সভ্যতা না। ভেবে দেখুন একবার, এই যুদ্ধে এরই মধ্যে যুক্তরাজ্য, মানে ব্রিটেন, যা নাকি পৃথিবীতে প্রথম সভ্যতার কথা সারা দুনিয়ায় বলে বেড়ায়, তারা কিন্তু অলরেডি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তারা যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে। মানে যিনি আক্রমণকারী, কোনো রকম প্রভোকেশন ছাড়া, কোনো ধরনের উস্কানি ছাড়াই যারা অন্য একটা দেশে আক্রমণ করে, সেই দেশের প্রেসিডেন্টকে অথবা সেই দেশের মূল যে সরকার প্রধান, যার কথা অনুযায়ী দেশ চলে, তাকে আপনি হত্যা করেন এবং বুক ফুলিয়ে সেটা আবার ঘোষণা করেন, তাকে এখন ব্রিটেন সাপোর্ট করছে। তো দুদিন পরে দেখবেন এরাই আবার আমাকে আপনাকে আসবে, জ্ঞান দিতে আসবে, সভ্যতা শেখাতে আসবে, বলবে যে সভ্যতা কাকে বলে, সিভিলাইজেশন কাকে বলে, আমাদের শেখাবে তারা। মানে কোথায় আপনি মানুষের নৈতিকতা, মানুষের মানবিকতা কোথায় আছে? যুক্তরাষ্ট্রকে আপনি যদি দুর্বৃত্ত বলেন, যে একটা দুর্বৃত্ত রাষ্ট্র, তাও কম বলা হবে। ওদের যে মন মানসিকতা, কয়েকদিন আগে দেখলাম ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার বেডরুম থেকে তুলে নিয়ে গেল যুক্তরাষ্ট্র, তার নাকি বিচার করবে। ভাবেন একবার, কার বিচার কে করে? অন্যের অনেক সমস্যা থাকতে পারে, পৃথিবীর কোন রাষ্ট্রের সমস্যা নেই বলুন? ইরানের সমস্যা থাকতেই পারে, ইরানের অভ্যন্তরীণভাবে নানা রকম আন্দোলন চলতেই পারে, কিন্তু সেই চলার জন্য তার বিচারের দায়িত্ব কি যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে? অথবা ইরানের জনগণ, তারা কি ট্রাম্পের কাছে আবেদন করেছিল যে আমরা খুব কষ্টে আছি, আপনি এসে আমাদেরকে উদ্ধার করেন? দেখেন, শনিবার দিন আক্রমণ হয়েছে, এবং ট্রাম্প শনিবার দিন ভোরে সে আবার মানে মানে বুক ফুলিয়ে কথাও বলে সে কি বলেছে? সে বলেছে যে এই অভিযানটির লক্ষ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করা। একটা উদ্দেশ্য ছিল। আরেকটা লক্ষ্য ছিল কি, যে শাসন পরিবর্তনও এই হামলার লক্ষ্যগুলোর একটি। মানে ইরানের শাসন ক্ষমতায় তারা একটা পরিবর্তন চায়। তো ইরানের শাসন ক্ষমতা কে থাকবে না থাকবে,
এটা নির্ধারণ করার দায়িত্ব হলো ইরানের জনগণের। আপনি কে হে? আপনাকে এটা কে বলছে? দেখেন কত বড় মানে আপনার বেহায়া হতে পারে। এবং তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে বলতেছে, ইরানে যা নাকি এই খামেনি শাসনের বিরোধিতা করছিলেন, তাদের উদ্দেশ্যে উনি বলতেছেন যে আমরা শেষ করলে তোমরা তোমাদের সরকার দখল করে নাও। আরে বাপরে বাপ, ভাবেন মানে কি মহানুভব সে। উনি শেষ করে দেবে, তারপরে তোমরা দখল করে নাও। এটি তোমাদের জন্যই হবে, প্রজন্মের পর প্রজন্মে হয়তো এটাই তোমাদের একমাত্র সুযোগ। মানে এই সুযোগটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে শুরু করে দিচ্ছে। দেখেন ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, উনি কি বলেছেন? উনি বলেছেন যে এই হামলা সাহসী ইরানি জনগণকে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার সুযোগ তৈরি করবে এবং স্বৈর শাসনের জোয়াল সরিয়ে দেবে। মানে ভাব দেখে মনে হচ্ছে যে ইরানের জনগণের জন্য এই ট্রাম্প এবং নেতানিয়াহুর বোধহয় মানে মানে কষ্টের শেষ নাই। তারা মনে হয় এদের জন্য রাতে ঘুমাইতেও পায় না যে ইরানের জনগণ কি কষ্টে আছে। বাট মজার ব্যাপার হলো এই হামলার পরে কিন্তু ইরানের যে জনগণটা এতদিন ইরানের ভিতরে যারা যারা আন্দোলন করছিল, তারাও কিন্তু এখন আর ইরানি সরকারের বিপক্ষে নাই। তারাও এখন কিন্তু মনে করছে যে এই আক্রমণের তাদের দিক থেকেও সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আছে। কতগুলি প্রভাব কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে, যার মাধ্যমে আমরাও হয়তো ক্ষতিগ্রস্ত হব। তার আগে আমি আরেকটি কথা বলে নিই, সেটা হলো এই যে আমেরিকা ইরানকে আক্রমণ করলো, সেটা আইনগত কিছু আইন তো দুনিয়াতে আছে না, যেমন জাতিসংঘের কিছু আইন আছে। এটা কি ট্রাম্প অথবা ইসরায়েল কি এভাবে আক্রমণ করতে পারে? দেখেন জাতিসংঘ সনদ, যেটা সারা দুনিয়াতে একটা আছে আর কি জাতিসংঘের, যদিও এটা খুব মানে টানে না, কিন্তু একটা আছে তো, চক্ষুলজ্জার খাতিরে তারা একটা করেছে। সেখানে কিন্তু বলা হয়েছে স্পষ্ট করে যে কেবলমাত্র দুইটা ক্ষেত্রে একটা দেশ আরেকটা দেশের উপর আক্রমণ করতে পারে, দুইটা কারণে। কোন দুইটা কারণ? এক নম্বর কারণ হলো যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আপনাকে আক্রমণ করার জন্য অনুমতি দেয়, যেটা সাধারণত কখনোই দেওয়া হয় না। আর দ্বিতীয়টা হলো যদি কোনো একটা রাষ্ট্র আপনাকে আক্রমণ করে, তখন আত্মরক্ষার খাতিরে আপনি কিন্তু তাদেরকে আক্রমণ করতে পারেন। তার মানে এবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে আক্রমণ করেছে ইরানকে, ইরান যে আক্রমণটা করছে এই আক্রমণটা বৈধ, কিন্তু ওদেরটা হলো অন্যায়, ওদেরটা হলো বেআইনি, ওদেরটা হলো অবৈধ। কারণ ইরান আত্মরক্ষার জন্য আন্দোলন করছে এবং ওরা যে আক্রমণ করেছে এটা তারা তো নিজেরা বুক ফুলিয়ে বলছে অমুককে মেরে ফেলেছে, তমুককে মেরে ফেলেছে, কাজেই ওইটা হলো অবৈধ। আর ইরান যেটা করছে এখন এটা হলো বৈধ। কিন্তু এর রেজাল্টটা কি হবে শেষ পর্যন্ত, এটা হলো মূল কথা। এর রেজাল্ট খারাপ হবে সবার জন্যই। যেমন ধরেন সারা দুনিয়াতে যে তেল যেটা আসে, তেলের সরবরাহ আসে, হরমুজ প্রণালী নামে একটা প্রণালী, মানে একটা সমুদ্রের একটা চিকন একটা শর্টকাট রাস্তা যেটাকে আমরা বলি, সে একটা শর্টকাট রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আসলে পরে মানে তাদের কয়েকদিন প্রায় মানে আপনার মানে পথটা অনেক ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলে পরে জাহাজের মানে খরচ কমে যায় এবং তেল নিয়ে আসলে পরে অনেক খরচটা কমে যায়। এমন যে ধরেন আপনি একটা উদাহরণ দিয়ে বলি, এখন যেমন তেলের ব্যারেল আছে $80 ধরা যাক, যদি হরমুজ প্রণালীকে অ্যাভয়েড করে যদি ঘুরপথে আসে তাহলে সেটার দাম বেড়ে হয়ে যাবে প্রায় $120 $130 মতো। তার মানে 50% দাম বেড়ে যাবে। কিন্তু এই হরমুজ প্রণালীটা ইরানের মানে সমুদ্র সীমার মধ্যে পড়েছে এবং ইরান সেটাকে অলরেডি ক্লোজ করে দিয়েছে এই যুদ্ধ শুরু হওয়ার পর। এখন বন্ধ করে দেওয়ার কারণে কি হচ্ছে, তেলের দামের উপর প্রভাব পড়বে, তেল সরবরাহে বিঘ্ন ঘটবে। সারা দুনিয়ায় যে তেলগুলো আসে সেগুলো আমাদের দেশেও আমরাও সেই ঝামেলা পড়ব। ইরান কিন্তু এরই মধ্যে তাদের পাল্টা আক্রমণ চালু রেখেছে। ইরানের কাছ থেকে যারা তেল নেয় তারাও যে ইরানকে খুব একটা প্রকাশ্যে সহায়তা করছে তাও না। যেমন চীন তেল নেয়, ভারত নেয়, এরা খুব একটা সাহায্য করছে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু আগামী দিনগুলিতে কি হবে? কিন্তু ইরানের স্ট্র্যাটেজিটা, ইরান যে পাল্টা আক্রমণ করছে, ইরানের স্ট্র্যাটেজিটা বড় পিকুলিয়ার, মানে একটু নতুন ধরনের আক্রমণ তারা করছে। তারা বলছে আমেরিকা তো অনেক দূরে, কিন্তু আমেরিকার যে ঘাঁটিগুলো তার আশপাশের দেশে আছে, যেমন ইউএই সংযুক্ত আরব আমিরাত অথবা বাহরাইন অথবা কাতার যে দেশগুলোতে আছে, ওমান, তারা কিন্তু এই সমস্ত দেশে যে ঘাঁটিগুলো আছে, বেসগুলো আছে আমেরিকার,
তারা সেগুলোতে অ্যাটাক করেছে। এবং ভেরি ইন্টারেস্টিং, এই দেশগুলো কিন্তু আসলে যদিও তারা মুসলিম দেশ, তারা কিন্তু ইরানের সঙ্গে যে খুব একটা সম্পর্কিত, ইরানকে যে খুব হেল্প করে কখনো এর আগের বিরোধগুলোতে, তা নয়। তারা বরং আমেরিকার পক্ষে। মানে মুসলিম বিশ্বের অনৈক্যকে কেন্দ্র করে, অনৈক্যকে পুঁজি করে যা যা করা দরকার ইসরায়েল এবং আমেরিকা এখন তাই তাই করছে। এখন এই যুদ্ধ কয়দিন চলবে? এই যুদ্ধে কি ইরানের শাসন, বর্তমানে যে শাসন ক্ষমতা, ইসলামিক যে এইগুলো আছে, মানে শাসন ব্যবস্থা, এটা কি চেঞ্জ হয়ে যাবে? আমার কিন্তু তো মনে হয় না। কারণ তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর পরেও তারা কিন্তু মানে ভেঙে পড়েনি, তাদের শাসন ব্যবস্থায় কোনো ধরনের চিট ধরেছে বলে মনে হয় না। বরঞ্চ তারা নতুন নেতা নির্বাচন করে ফেলবে খুব শিগগিরই। তার হাতে বললে আরও কী হবে কে জানে। এবং ইরান যে আশেপাশের দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে, যদি এটা তারা অব্যাহত রাখে, তাহলে এই দেশগুলির ভূমিকা কী হবে সেটা নিয়েও কিন্তু সামনে নানা ধরনের কথা হতে পারে। মাঝখানে একটা ভিডিও দেখলাম যে ইউএইর যে বুর্জ আল খলিফা আছে, যে তার পাশেই কিন্তু একটা ঘাঁটি ছিল আমেরিকান, ওই ঘাঁটিতে তারা আঘাত করছে। একটু এদিক সেদিক হলে কিন্তু সেটা বুর্জ আল খলিফাতেও যা লাগতে পারে। এই যে 5 স্টার হোটেলগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, এখন তো মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এটা কোথায় যেয়ে দাঁড়াবে? ইরান কতদিন টিকতে পারবে? অথবা ইরান যদি খুব বেশি একটা চাপের মুখে পড়ে, তাহলে তারা পাল্টা হামলাতে আর কোথায় কোথায় হামলা করতে পারে, এসব নিয়ে আলোচনা হচ্ছে। এরই মধ্যে ইরানের যে ইরানের যে রেভলিউশনারি গার্ড যেটা আছে, তারা দাবি করেছে আজকে যে তারা নাকি ইসরায়েলি যে প্রধানমন্ত্রী আছে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে, এটা তারা জানিয়েছে। এবং এই হামলা তারা খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে তারা জানিয়েছে। এবং এরপরে বেশ কিছুক্ষণ ধরে আমরা জেনেছি যে মোটামুটি ধরেন গত 10-12 ঘন্টা ধরে কিন্তু আমরা নেতানিয়াহুকে প্রকাশ্যে দেখছি না। তার মানে ওনার কোনো ক্ষতি হলো কিনা, অসুস্থ হলে উনি মানে আহত হলেন কিনা, অথবা মারাও গেলেন কিনা কে জানে। কাজেই এই যুদ্ধ কোনো সমাধান কোন পর্যন্ত কার দিবে আমি জানি না। তবে আমার কাছে মনে হয় ইরানকে যতটা দুর্বল ভেবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আক্রমণ শানিয়েছিল, ইরান সম্ভবত ততটা দুর্বল নয়, সেটা তারা এরই মধ্যে প্রমাণ দিয়ে দিয়েছে। এবং এই জন্যই হয়তো তারা তাদের মিত্র দেশগুলি, আমেরিকা বিশেষ করে তাদের মিত্র দেশগুলির কাছ থেকে সাহায্য চাচ্ছে, যে ডাকে সাড়া দিয়ে এরই মধ্যে যুক্তরাজ্য তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সাহায্য তাদের করবে, এরকম তারা ঘোষণাও দিতে হয়েছে তাদেরকে। তার মানে যতটা সহজে ভেবেছিল ঘটনাগুলি ঘটাতে পারবে যুক্তরাষ্ট্র, ততটা সহজে সম্ভবত হচ্ছে না। ইরানের দিক থেকে যে পাল্টা আঘাত করা হচ্ছে, সেই আঘাতগুলি হয়তো তাদের জন্য অপ্রত্যাশিতই ছিল। মানে ভেনেজুয়েলা টাইপের দেশ ইরান নয় আসলে। প্রিয় দর্শক, সামনের দিনগুলিতে আমাদেরকে অপেক্ষা করতে হবে কি ঘটে সেই যুদ্ধে।